বর্তমান যুগ সম্পূর্ণভাবে ইংরেজির উপর নির্ভরশীল। তাই ইংরেজিকে বলা হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। একটি স্টুডেন্ট যদি ভালোভাবে ইংরেজি শিখতে না পারে, সে কোনোভাবে কোনো পরীক্ষায় পাস করতে পারবে না, কোনোভাবে সে উন্নতি করতে পারবে না। আর ইংরেজি শিখতে হলে অবশ্যই একটি বিষয় শিখতে হবে, কি না টেন্স। কোনো স্টুডেন্টস যদি টেন্স ভালোভাবে শিখতে না পারে, সে ইংরেজি সম্বন্ধে কিছুই বুঝতে পারবে না। তাই তার উচিত টেন্স ভালোভাবে শেখা। কোনো স্টুডেন্ট যদি টেন্স ভালোভাবে শিখতে না পারে, সে ইংরেজির কোনো গ্রামার ভালোভাবে শিখতে পারবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনার বিষয় হলো ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ দেখবে তোমরা অনেক গ্রামার বইয়ের মধ্যে এমনভাবে উল্লেখ করা থাকে যে কোনো স্টুডেন্ট সেটা ভালোভাবে বুঝতে পারে না। কিন্তু আমি যেভাবে তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমরা কোনোভাবেই আর ন্যারেশন চেঞ্জ কোনোদিন ভুল করবে না। কারণ এই ন্যারেশন চেঞ্জটা আমি নিজে ব্যক্তিগতভাবে তৈরি করেছি স্টুডেন্টদের সুবিধার জন্য, যাতে করে তারা অতি সহজে ন্যারেশনটা করতে পারে এবং বুঝতে পারে। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মাঝে যদি তোমরা স্কিপ করে দাও, তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জ কি তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। তাহলে চলো ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করা যাক। একটি ভিডিওর মধ্যে ন্যারেশন চেঞ্জ সম্পূর্ণভাবে করা সম্ভব নয়, তাই সেন্টেন্স অনুযায়ী আমি 5টা ভাগে ভাগ করে আলোচনা করব। পার্ট 1-এর মধ্যে থাকবে অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স, পার্ট 2-এর মধ্যে থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, পার্ট 3-এর মধ্যে থাকবে ইম্পারেটিভ সেন্টেন্স, পার্ট 4-এর মধ্যে থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং পার্ট 5-এর মধ্যে থাকবে অপটেটিভ সেন্টেন্স। আজকে আলোচনার বিষয় হলো পার্ট 1 অ্যাসার্টিভ এবং নেগেটিভ সেন্টেন্স। আর ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত স্টুডেন্টরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সময় মতো পৌঁছাতে পারে। আর অবশ্যই তোমরা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের লাইক দেখে আমি অন্য একটি ভিডিও করার প্রেরণা পাই। ন্যারেশন চেঞ্জ কথার অর্থ হলো উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন বলতে কি বোঝায়? যখন দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন চলবে, সেই কথাটি অন্য এক ব্যক্তি শুনে অপর আরেক ব্যক্তিকে বলবে, তখনই সেই বাক্যটিকে বলবো ন্যারেশন চেঞ্জ। ক্লিয়ার? যেমন একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো রাম শ্যামকে বলেছিল কোটেশনের মধ্যে, আমি আজ স্কুলে যাব না। সেই কথাটি একজন শুনল, অর্থাৎ তৃতীয় ব্যক্তি শুনল কথাটি। শোনার পর অপর আরেক ব্যক্তিকে বলছে, কি বলছে না, রাম শ্যামকে বলেছিল যে সে ওই দিন স্কুলে যাবে না। ন্যারেশন চেঞ্জ করার সময় দুটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে: ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ বলতে কি বোঝায়? যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। রাম সেড টু মি, আই ডু নট লাইক ইউ। এই পুরো বাক্যটাকেই কিন্তু একসাথে বলবো ডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার? আর ইনডাইরেক্ট স্পিচ বলতে কি বোঝায়? ওই ডাইরেক্ট স্পিচটিকে যখন ন্যারেশন চেঞ্জে রূপান্তর করা হবে, তখন সে বাক্যটিকে বলবো ইনডাইরেক্ট স্পিচ। সে বাক্যটাকে রূপান্তর করলে কি হবে না, রাম টোল্ড মি দ্যাট হি ডিড নট লাইক মি। এই যে বাক্যটি বলা হলো, সেই বাক্যটাই হচ্ছে আমার ইনডাইরেক্ট স্পিচ। এছাড়াও ন্যারেশন করার সময় আরও 3টি বিষয় মনে রাখতে হবে। কি কি? রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ আর লিঙ্কার। রিপোর্টেড ভার্বটা কি না, ডাইরেক্ট স্পিচের যে বক্তা, অর্থাৎ কোটেশন বাক্যটি যে বলছে, তারপরে যে ভার্বটি ব্যবহার করা থাকবে, সেটি হবে রিপোর্টেড ভার্ব। যেমন রাম সেড আই নো ইউ। এ আই নো ইউ বাক্যটা কে বলছে? রাম বলছে। রামের পরে ব্যবহার করা আছে দেখো সেড। এই সেডটি হচ্ছে আমার রিপোর্টেড ভার্ব। ক্লিয়ার? আর রিপোর্টেড স্পিচ বলতে কি বোঝায় না, ডাইরেক্ট স্পিচে কোটেশন বাক্যের মধ্যে যে বাক্যটি থাকবে, সেটাকে বলবো রিপোর্টেড স্পিচ। আর লিঙ্কার কি না, ইনডাইরেক্ট স্পিচের ন্যারেশন করার সময় রিপোর্টেড ভার্ব ও রিপোর্টেড স্পিচটিকে যে শব্দ দ্বারা যুক্ত করা হয়, সেই শব্দটিকে বলবো লিঙ্কার। যেমন রাম সেড আই নো ইউ, রাম সেড দ্যাট হি নিউ মি। এই যে মাঝখানে যে দ্যাটটা যোগ করা হলো, এই দ্যাটটাই হলো আমার লিঙ্কার। রিপোর্টেড স্পিচ অনুযায়ী, অর্থাৎ রিপোর্টেড স্পিচ কী সেন্টেন্সে রয়েছে, সেই অনুযায়ী
আমার ন্যারেশন চেঞ্জের নিয়ম রয়েছে। 1 নম্বর নিয়মে কি থাকছে, অ্যাসার্টিভ এবং নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে এবং নেগেটিভ সেন্টেন্সে থাকলে যেই নিয়মগুলি ব্যবহার করতে হয় সেই নিয়মগুলো কি কি না, 1 নম্বর নিয়ম রয়েছে, দেখো, রিপোর্টেড ভার্ব ও রিপোর্টেড স্পিচটিকে দেখতে হবে কি টেন্সে রয়েছে। কি বললাম, রিপোর্টেড ভার্ব ও রিপোর্টেড স্পিচটিকে দেখতে হবে কোন টেন্সে রয়েছে। রিপোর্টেড ভার্বটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, না পাস্ট টেন্সে রয়েছে, না ফিউচার টেন্সে রয়েছে, আর রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে রয়েছে সেটা আমাকে দেখতে হবে। নেক্সট নিয়ম কি থাকছে, ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন করার সময় রিপোর্টেড ভার্বটি যেই টেন্সে থাকবে রিপোর্টেড স্পিচটিকেও সেই টেন্সেই পরিবর্তন করতে হবে। অর্থাৎ রিপোর্টের ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স থাকে, রিপোর্টেড স্পিচটা যেই টেন্সে থাকবে সেই টেন্সেই থাকবে, কোনো পরিবর্তন করা চলবে না। রিপোর্টেড ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্ট স্পিচটা যেই টেন্সে থাকুক না কেন তাকে পাস্ট টেন্সেই পরিবর্তন করতে হবে। ক্লিয়ার? আর রিপোর্টের ভার্বটা যদি ফিউচার টেন্সে থাকে তখন রিপোর্টের স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যেই টেন্স ব্যবহার করা থাকবে সেই টেন্সেই থাকবে। ক্লিয়ার? নেক্সট থাকছে আমাদের 3 নম্বর নিয়মের মধ্যে কি থাকছে, ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন করার সময় রিপোর্টেড ভার্বের কয়েকটি পরিবর্তন ঘটে। কি কি না, রিপোর্টের ভার্ব যদি শেষ টু থাকে পরিবর্তন হয়ে হবে টেলস, সে টু থেকে হবে টেল, সেড টু থেকে হবে টোল্ড, টেলস টু থেকে হবে টেল, টোল টু থেকে হবে টোল্ড, শ্যাল সে উইল সে টু থেকে থাকবে শ্যাল টেল বা উইল টেল। এগুলো তোমাদের পরিবর্তন করতে হবে। ক্লিয়ার? নেক্সট নিয়ম থাকছে, ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন করার সময় অ্যাসার্টিভ এবং নেগেটিভ সেন্টেন্সে লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করতে হয়। কি বললাম, যদি রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ বা নেগেটিভ সেন্টেন্সে থাকে ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন করার সময় লিঙ্কার হিসেবে আমার দ্যাট ব্যবহার করতে হবে। ক্লিয়ার? নেক্সট নিয়মে কি থাকছে, ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন করার সময় ডাইরেক্ট স্পিচের কয়েকটি শব্দের পরিবর্তন ঘটে। কি কি নাও থেকে হবে দেন, হেয়ার থেকে দেয়ার, হেন্স থেকে দেন্স, টুডে থেকে দ্যাট ডে, ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থেকে দ্য নেক্সট ডে, এগো থেকে বিফোর, টু নাইট থেকে দ্যাট নাইট, লাস্ট থেকে দ্য প্রিভিয়াস। এই শব্দগুলি পরিবর্তন করতে হবে। নেক্সট 6 নম্বর নিয়ম কি থাকছে, ডাইরেক্ট স্পিচে যে বাক্যটি কোটেশনের মধ্যে রয়েছে সেই বাক্যটি যদি চিরন্তন সত্য বা বাস্তবে সত্য ঘটনা বোঝায় তখন ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করা চলবে না। যেমন দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দেখো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এটা কিন্তু চিরন্তন সত্য, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, আগেও ঘুরতো, এখনও ঘুরছে, ভবিষ্যতেও ঘুরবে, তাই এটা চিরন্তন সত্য। সেরকম যদি বাক্য থাকে সেটা ন্যারেশন চেঞ্জ করার সময় অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে করার সময় রিপোর্টেড স্পিচটার কোনো টেন্সের পরিবর্তন করা চলবে না। তাহলে কি হবে বাক্যটা, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দেখো, দ্য টিচার সেড এটা কিন্তু পাস্টে আছে, আর দেখো রিপোর্টেড স্পিচটা দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আমি কিন্তু কোনো পরিবর্তন করলাম না, কেননা এই বাক্যটি চিরন্তন সত্য বাক্য। বুঝতে পেরেছ? নেক্সট নিয়ম থাকছে 7 নম্বর, ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট ও অবজেক্ট রয়েছে সেটিকে দেখতে হবে রিপোর্টেড ভার্বের কাকে বোঝাচ্ছে এবং যাকে বোঝানো হবে তার প্রোনাউন ইনডাইরেক্ট স্পিচে ব্যবহার করতে হবে। অর্থাৎ কি বোঝাচ্ছে, যে রিপোর্টেড স্পিচে যে সাবজেক্ট সেটা রিপোর্টের ভার্বে কাকে বোঝাচ্ছে, মানে এই বাক্যটা রিপোর্টেড স্পিচটা কে বলছে, ইনডাইরেক্ট স্পিচে করার সময় তার প্রোনাউনটা ব্যবহার করতে হবে। যেমন রাম সেড টু মি আই ডু নট নো ইউ। এ আই ডু নট নো ইউ এই বাক্যটার সাবজেক্ট কোনটা, আই। আই বলতে কাকে বোঝাচ্ছে, এখানে রিপোর্টের ভাবে দেখো রামকে বোঝাচ্ছে, কারণ ওই কোটেশন বাক্যটা কে বলছে, রাম বলছে। ইনডাইরেক্ট স্পিচে করার সময় এই আয়ের পরিবর্তে কিন্তু রামের প্রোনাউন ব্যবহার করতে হবে হি। ঠিক আছে? যেমন রাম টোল্ড মি দ্যাট হি ডিড নট নো মি। এখানে মি কেন করলাম, দেখো রিপোর্টের ভার্বে সেড টু এর পরে একটা মি ব্যবহার করা আছে, আর এখানে দিয়ে আছে আই ডু নট নো ইউ। ইউ বলতে কাকে বোঝাচ্ছে, মিকে। ঠিক যেমন
আই ডু নট নো ইউর বাক্যে সাবজেক্ট আই, সেইটা যেমন বোঝাচ্ছে রামকে, ইউটা বোঝাচ্ছে মিকে, সেই জন্য তার ইউর পরিবর্তে আমি মি ব্যবহার করলাম। 7 নম্বর নিয়মটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপর থাকছে 8 নম্বর। এই 8 নম্বর নিয়মটাও তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। 8 নম্বর নিয়মে কি রয়েছে না, ডাইরেক্ট স্পিচে যে রিপোর্টেড ভার্বটি রয়েছে, কি বললাম, ডাইরেক্ট স্পিচে যে রিপোর্টেড ভার্বটি রয়েছে সেই ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, তখন ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচে টেন্সের কিছু পরিবর্তন ঘটে। কি কি না, রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, তখন রিপোর্টেড স্পিচটাকে কোন টেন্সে পরিবর্তন করতে হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে। রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, পরিবর্তন করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে সেটাকে পরিবর্তন করতে হবে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস থেকে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট পারফেক্ট থেকে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পাস্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট টেন্সেই করতে হবে। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে এই বাক্যটাও কোনো পরিবর্তন করতে হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। শ্যাল উইল থেকে হবে শুড উড, ক্যান থেকে হবে কুড, মে থেকে হবে মাইট, অ্যামিজার থেকে হবে ওয়াজ ওয়্যার থেকে হবে হ্যাড বিন। ক্লিয়ার? এই নিয়মগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। দেখো, এরপরে আমি প্রত্যেকটি বাক্য এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট এক্সাম্পল কি রয়েছে, রাম সেড টু মি আই নো ইউ। এই আই নো ইউ বাক্যটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। আমি কোন টেন্সে পরিবর্তন করতে বলেছিলাম, পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে কি হবে, ইনডাইরেক্ট স্পিচে রাম টোল্ড মি দ্যাট হি নিউ মি। ক্লিয়ার? নেক্সট থাকছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাম সেড টু মি আই এম ডুইং দ্য ওয়ার্ক। কি হবে তাহলে এখানে, রাম টোল্ড মি দ্যাট হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর থাকছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাম সেড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কি হবে, রাম টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। নেক্সট থাকছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাম সেড টু মি আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। রাম টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। ক্লিয়ার? নেক্সট থাকছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এটা কিন্তু খুব ভাইটাল পার্ট, পাস্ট ইনডিফিনাইট টেন্স। কারণ পাস্ট ইনডিফিনাইট টেন্স থেকে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হয়, যেটা সম্পূর্ণ ব্যতিক্রম। রাম সেড টু মি আই রোড দ্য লেটার। দেখো, আই রোড দ্য লেটারটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তার কারণ সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম দেখো ব্যবহার করা আছে, রাইটের পাস্ট ফর্ম রোড। ক্লিয়ার? সেই বাক্যটাকে যদি ইনডাইরেক্ট স্পিচে করা হয় কি হবে, রাম টোল্ড মি দ্যাট হি হ্যাড রিটেন দ্য লেটার। ক্লিয়ার? নেক্সট থাকছে পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি হবে, রাম সেড টু মি আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। রাম টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। নেক্সট থাকছে পাস্ট পারফেক্ট টেন্স। যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স থেকে পাস্ট পারফেক্ট টেন্সই হয়, সেক্ষেত্রে এক্সাম্পল আর দেওয়ার দরকার নেই। এছাড়াও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে যেহেতু টেন্সের কোনো পরিবর্তন করতে হয় না, সেই জন্য এক্সাম্পল দিলাম না। নেক্সট থাকছে শ্যাল উইল, অর্থাৎ রিপোর্টের স্পিচটার মধ্যে যদি শ্যাল উইল যোগ করা থাকে, তখন কি করতে হবে, দেখো এক্সাম্পল দিয়েছি, রাম সেড আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। রাম সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক। যেহেতু হি এর পরে উইল বসে, তার পাস্ট ফর্ম হচ্ছে উড। ক্লিয়ার? সেই জন্য আমি এখানে উড ব্যবহার করেছি। নেক্সট থাকছে ক্যান, রাম সেড আই ক্যান ডু ইট। রাম সেড দ্যাট হি কুড ডু ইট। তারপর থাকছে মে, রাম সেড আই মে ডু ইট। রাম সেড দ্যাট হি মাইট ডু ইট। ক্লিয়ার? নেক্সট থাকছে কি বলেছিলাম, অ্যামিজার থেকে ওয়াজ ওয়্যার। অ্যামিজার থেকে কী হবে, রাম সেড আই এম ইল। রাম সেড দ্যাট হি ওয়াজ ইল। নেক্সট থাকছে ওয়াজ ওয়্যার থেকে হ্যাড বিন, রাম সেড আই ওয়াজ ইল। রাম সেড দ্যাট হি হ্যাড বিন ইল। এই টোটাল 8টি নিয়ম হলো তোমাদের অ্যাসার্টিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার নিয়ম। আশা করি তোমরা অ্যাসার্টিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ন্যারেশনের নিয়মটা বুঝতে পেরেছো।